তো আজকে আমাদের এই নতুন ক্লাসে টপিকস হচ্ছে এইচটিএমএল বেসিক। তো এইচটিএমএল শুরু করার আগে একটা কম্পিউটার বা ল্যাপটপে আমাদের হচ্ছে কোড করার মতো এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। সেই এনভায়রনমেন্ট তৈরির জন্য আমাদের প্রথমে একটা কোড এডিটর লাগবে। তো এই কম্পিউটারে আমি যদি একটু সার্চ দেই যে হচ্ছে ভিজুয়াল, আমরা যদি দেখি যে ভিজুয়াল স্টুডিও কোড নাই, নোটপ্যাড নাই। তো এই দুইটা পরিচিত হচ্ছে কোড এডিটর। তো আমরা এখানে যেটা করব যে গুগলে গিয়ে আমরা এখন এই কোড এডিটর নামাই নিব। তো আমরা যদি একটু নোটপ্যাডটাই প্রথমে নামাই, নোটপ্যাড নোটপ্যাড এটা ডাউনলোড এখানে দিলাম, ঠিক আছে। নিজেরা কোনো ডাউনলোড বা ইয়া করতে যায় না, কিছুই বুঝবেন না, ঠিক আছে। আগে খুব মনোযোগ দিয়ে আমার কথা এবং ইয়া শুনতে হবে, ঠিক আছে, দেখতে হবে এবং শুনতে হবে। তো আমরা এই যে নোটপ্যাডের যে কোনো একটা ভার্সন আমরা নামাই নিলাম, ঠিক আছে। এটা ক্লিক দিলে এই বক্সের মতো একটা আসবে, এই জায়গায় আমরা ডাউনলোড দিলাম, এই যে আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন এই ফাইলের উপর এই ডাউনলোড যে ইএক্সি ফাইলটা, এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের এটা ইনস্টল করার জন্য বলবে। আমরা ইয়েস দিব, ওকে দিব, নেক্সট, অ্যাগ্রি, নেক্সট, নেক্সট, ইনস্টল, ঠিক আছে। তো এই যে এই এডিটরটা ইনস্টল হয়ে গেল এবং বাই ডিফল্ট এটাকে রান করলে এইরকম আসবে, ঠিক আছে। তো এখন এরকম আসার পরে আমরা আর একটা কাজ করে নিব, সেটা হচ্ছে এই জায়গায় প্লাগ ইনে যাব। প্লাগ ইনে গিয়ে আমরা এই যে প্লাগ ইন অ্যাডমিন, এটার মধ্যে যে জেন নামে একটা প্লাগ ইন আছে, এটার কাজ কি সেটা একটু আমরা দেখাইনি, তারপরে মনে হয় ডাউনলোড করলে ভালো হয়। তো নোটপ্যাড অলরেডি এখানে চলে আসছে, এটাকে আমরা পিন করে নিতে পারি, পিন টু টাস্কবার এখানে নিয়ে আসছি। এখন আমিও এই নতুন ব্যাচ দিয়ে একটা ব্যাচ খুললাম, যে ব্যাচের নাম দিলাম এফসিটিআই ডাব্লিউএস 00 হচ্ছে 15। তো এইটা আমি খুললাম এবং এই ব্যাচের মধ্যে আমি একটা ফাইল করলাম, ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা হলো এইচটিএমএল ফাইল। এখন সবাইকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, এই যে ডটের পরে যেই অংশটা থাকে এটার নাম বলা হয় এক্সটেনশন। কি বলে? এক্সটেনশন। এক্সটেনশনটা হচ্ছে কোন একটা ফাইল চেনার উপায়। যেমন কোন একজন মানুষ যদি সাধারণত আমি দেখি যে টুপি পাঞ্জাবি পরা, তখন তাকে আমরা কি বলি? মৌলবি, ঠিক না? বা হুজুর বলি আমরা। মুসলিম না, এটা ভুল ধারণা, ঠিক আছে। উল্টা কেউ আপনি বললেন না ভাই, আপনি আপনারটা করেন, আহ, এতে ভুল ধারণা আসবে। মুসলিম তো মানুষ যে কোনো ইয়া হইলেই হয়, কিন্তু আমরা সাধারণত জানি যে আমাদের গোত্রের মধ্যে এক সব ধরনের এই পোশাক আশাক আছে। তো আমরা যখন এই টুপি বা এইরকম টাইপের দেখি, তাই সাধারণত ভেবে নেই যে এই লোকটা হুজুর মানুষ, মৌলবি, তার মধ্যে এলেম আছে, ঠিক না? আচ্ছা, বা ইসলামিক জ্ঞান তার মধ্যে বেশি, এরকম ভেবে থাকি আমরা। মানে এটা একটা চেনার উপায় হিসেবে আমরা ধরে নিয়েছি, সাইন, যেটাকে সাইন বলে, ঠিক। এই ডটের উপরে পরে যেই নামটা থাকবে এইটা দ্বারা আমরা ফাইলকে চিনতে পারি। যখন ডটের পরে এইচটিএমএল থাকবে তাহলে বুঝতে হবে এটা এইচটিএমএল ফাইল, যদি সিএসএস থাকে তাহলে সিএসএস ফাইল। তারপরে যদি আমরা দেখি যে MP4, তাহলে বুঝতে হবে এটা ভিডিও ফাইল। যদি আমরা MP3 দেখি, অডিও ফাইল। যদি আমরা ডগস দেখি তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। এরকম আমরা চিনতে পারি। তাহলে এই এক্সটেনশনটা অনেকের কম্পিউটারে কিন্তু এই ডটের পরে অংশটাকে হাইড করা থাকে, সেটা হাইড করার জন্য আমরা যদি লিখি ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন দিলে এই অপশনটা আসবে। এখানে গিয়া যদি তুমি এই যে ভিউতে যাইয়া এই যে হাইড এক্সটেনশন কথাটা আছে না, এই যে দেখো, দেখা যায়। তো এই টিকটা যদি দেওয়া থাকে এটা অবশ্যই উঠাই দিতে হবে, হাইড এক্সটেনশন ফর নন ফাইল। আমারটা আমি উঠাই রাখছি। তো এই হলো ব্যাপার, এটা অবশ্যই উঠানো। এটা যদি আমরা দিয়ে রাখি, ধরো এটা দিয়ে রাখলাম, আমি এখানে এই ফাইল এক্সপ্লোর অপশনে আবার গেলাম, এটাকে দিয়ে রাখলাম, দিয়ে রাখলে দেখো আমি যদি এটা অ্যাপ্লাই দেই, ওকে দেই, তাহলে খেয়াল করবে এখানে ওই যে ডট দিয়ে কি আছে? নাই।
এই যে ইন্ডেক্সের পরে কিন্তু ওই জিনিসটা দেখা যাচ্ছে না। সো এটা যাতে দেখা যায় এই জন্য আমাদের এইটাকে কি করতে হবে, এইটা উঠাই দিতে হবে, কারণ এটা উঠাই না দিলে কাজ হবে না। আচ্ছা, এই যে এখন চলে আসছে, তাহলে এই হলো আমাদের ফাইল খুললাম। এখন এই ফাইলটাকে আমরা নোটপ্যাডে ওপেন করব, অর্থাৎ আমরা যে কোড করব সেই কোডের জন্য নোটপ্যাড আমাদের একটা এডিটর মাত্র। এখন এই নোটপ্যাডে যাইয়া আমরা যেহেতু এইচটিএমএল শিখব, এইচটিএমএল এর দুটি অংশ থাকে। কি থাকে? দুটি অংশ, একটা হেড একটা বডি, ঠিক না? তাই এইচটিএমএল এর প্যাটার্ন আমরা আগে লিখে ফেলি। আমরা একটু বড় করে দেই লেখা, যাতে আপনারা পিছন দিকে দেখতে পারেন। দেখেন এইচটিএমএল, সরি, সব ছোট হাতের হবে। তো আমরা সাধারণত এইভাবে লিখলেই আমাদের কাজ করবে, কিন্তু এটার একটু বেসিক সুন্দর প্যাটার্ন আছে। তো এই যে এইচটিএমএল শুরু হইলো শেষ হইলো, এখন খেয়াল রাখেন যে এইটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা স্ল্যাশে, রাইট? তার মানে এইটা স্টার্টিং ট্যাগ, এটা ইন ট্যাগ বা ক্লোজ ট্যাগ, ঠিক আছে? তো আমরা এই জায়গার ভিতরে এইচটিএমএল এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড, তাহলে আমরা হেড লিখি। হেড ওই একইভাবে লিখতে হবে, হেড শুরু এবং শেষ। এই শুরু শেষ করলাম, এরপর হেডের নিচে যা দিতে হবে বডি মানে শরীর। এরপরে আমরা এরকম করলাম, মনে করো। তো এই বডির মধ্যেই মূলত ওয়েবসাইটের সব কিছু থাকে, আর হেডের মধ্যে ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্ক, এই বিষয়গুলো থাকে, ঠিক আছে? এখন এই হলো একটা বেসিক ট্যাগ। এখন এই ট্যাগটা বারবার লিখতে বোরিং হয়ে যাবে দেখে এই জন্য আমরা প্লাগ ইন ইউজ করে নিতে পারি। প্লাগ ইন অ্যাডমিন, এখানে যে আমরা দিব হচ্ছে জেএন। জেএন দেওয়ার পরে আমরা একটা প্লাগ ইন দিব, এইটা দিলে অটোমেটিকলি আমরা ওই বেসিক ট্যাগটা আমরা নিয়ে আসতে পারবো। এটা দিলে অবশ্যই নেট থাকতে হবে এটা করার আগে। এখানে অনেকগুলো ফাংশন বেড়ে গেছে। এখন এই যে আমি বেসিক স্ট্রাকচারটা লিখলাম, এটা এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার। এখন এই স্ট্রাকচারটা আমরা এক ক্লিকে নিয়ে আসতে পারি, এইচটিএমএল ক্লোন 5 কন্ট্রোল ই। তাহলে কি আমরা খুব সহজে কি এটা প্যাটার্নটা নিয়ে আসতে পারছি না? তো এই ট্যাগটুকু আমাদের মাথায় থাকতে হবে, এগুলো মুখস্থ না। জাস্ট আমি এটা এখন আপাতত মেটা সার্চ সেট এটা না দিলেও হবে, এগুলো না দিলেও কাজ করবে, ঠিক আছে? এই যে এগুলো যদি আমার নাও থাকে, ধরো এগুলো যদি না থাকতো তাও কিন্তু কাজ করতো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এটার মধ্যে যদি আমি কিছু একটা লিখি, এবার রান করি, দেখো এটা কাজ করে কিনা। আমি যদি এখানে যাই, গুগলে দিলাম, দেখো তো এটা কাজ করছে, এই যে চলে আসছে না? তাহলে বিষয়টা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে এইভাবে দিতে পারি, কিন্তু বেসিক ট্যাগটা এইভাবে সুন্দর করে লিখলে বেশি ভালো হয়। তো এই বেসিক স্ট্রাকচারটার মধ্যে কারো কোনো ডাউট আছে? এনিওয়ান? ভাইয়া, কোনো কিছু বুঝতে সমস্যা আছে? আপনারা কি বোবা না অভদ্র? কোনটা? আমার মনে হয় অভদ্রই, কারণ আমি চিল্লায় বলতেছি, আমার কষ্ট হচ্ছে, ঠিক আছে? আপনি বলতে হবে যে না বা হ্যাঁ, একটা কিছু বলতে হবে। এগুলো স্কুলে শিখে আসছেন না? স্কুল কলেজ মাদ্রাসায় সব জায়গায় ছাত্রদের সাথে ইয়েস নো কনফিডেন্স বাড়বে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যে এই যে যে বেসিক স্ট্রাকচারটা আছে, হেড বডি আর সব কিছু আছে এইচটিএমএল এর মধ্যে, ঠিক আছে? এখন আমরা মূলত আমাদের এইচটিএমএল এর ট্যাগগুলো লেখা শুরু করব। আমরা ওয়েবে যত কিছু দেখতে পাই, আমরা যদি একটু ওয়েবে যাই, এখানে যাই, যদি আমরা আমাদের সাইটটাতে যাই, একটু খেয়াল করবেন। এই দেখেন, এই জায়গায় গেলে দেখেন এখানে যত লেখা আছে সব লেখা কোনো না কোনো ট্যাগ দিয়ে লেখা, বুঝতে পারছেন? তো এই জন্য আমরা যেটা করব, এই বডির মধ্যে যাইয়া আমরা এখন প্রথমেই হেডিং ট্যাগ দিয়ে শুরু করি। হেডিং ট্যাগ হচ্ছে মোট 6টা, কয়টা? 6টা। এই 6টা আমরা, আচ্ছা, এই 6টা এখন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করি, তাই প্রত্যেকটা চেঞ্জ করে দিই। 6টা হইলে পরেরটা 2, তারপরে 3, 3। প্রত্যেকটা ট্যাগেই ডাবল ট্যাগ, তবে
অনেকগুলো ট্যাগ আছে সিঙ্গেল ট্যাগ, যেগুলো সিঙ্গেল ট্যাগ সেগুলো আমরা একটু পরে লিখব। তো আমরা এইভাবে আমাদের মোট 6টা হেডিং ট্যাগ আছে। তো আরেকটা আমরা কপি করে নেই, 6 6। ওকে, তারপরে আমরা এর মধ্যে কিছু একটা লিখে নেই, দিস ইজ হেডিং ট্যাক্স। তো এই কথা লিখলাম। এখন একটু খেয়াল করেন এই 6টা লেখার মধ্যে পার্থক্যটা কি আছে সেটা আমাদের দেখা জরুরি। তা আমরা যদি এটা রান করি দেখবেন যে প্রথম যে 1 নম্বরে যেটা আছে সেটা কি অনেক বড় না লেখা, তারপর এটা 2 আর একটু ছোট, এইভাবে ছোট হইতে, তাহলে আমরা বুঝলাম যে মানের দিক দিয়ে 1 যেটা আছে এটা সবচেয়ে বড়, রাইট? এইভাবে মোট 6টা ট্যাগ হয় হেডিং ট্যাগ। এরপরে আমরা যদি পি ট্যাগ নেই, পি ট্যাগ নিলে দেখবেন যে আমরা পি ট্যাগের মধ্যে কিছু একটা লিখি বা যে কোনো একটা প্যারাগ্রাফ লেখা নিয়ে আসি। আমরা যদি এখান থেকে লোরামের নেই, লোরাম ইপসামের লেখাগুলো নিয়ে আসি। তো ধরেন এখান থেকে কিছু লেখা আমি এই যে এটার মধ্যে নিয়ে ছেড়ে দিলাম এই প্যারাগ্রাফের মধ্যে, এবং এইটাকে একটু ওয়ার্ড র‍্যাপ করলাম। এই যে ভিউ থেকে ওয়ার্ড র‍্যাপ করলে লাইনটা ভেঙে যাবে, ঠিক আছে, ওই ভিতরে চলে যাবে না। তো এখান থেকে আমরা কি করব, এটাকে আবার একটু রান করে দেখি, দেখেন এখানে কিন্তু নিচে একটা প্যারাগ্রাফ কি চলে আসছে না? আচ্ছা, তাহলে ওই হেডিং লেখা আর পি এর লেখাগুলো কি আলাদা না? আলাদা। তো সব মিলে যেটা হচ্ছে, এখন আমি যদি চাই যে এই পির কোন একটা লেখাকে হচ্ছে আমি করব, ইটালিক করব, তাহলে আই ট্যাগ নামে একটা ট্যাগ আছে। ধরেন এতটুকু লেখা আমি ইটালিক করব, তাহলে ওই আই দিয়ে এই জায়গায় শুরু করলাম আর এই জায়গায় আই শেষ হবে, তা শেষ হইলে আমরা কি দিব? স্ল্যাশ না? প্রত্যেকটা ট্যাগের দেখেন এই যে ট্যাগটা শুরু হয়েছে এটা শেষ স্ল্যাশ দিয়া, বুঝছেন? এটা স্টার্টিং ট্যাগ, এটা ক্লোজ ট্যাগ, ঠিক আছে? তো এইভাবে যতটুকু করব অতটুকু জায়গা আমরা আইডিয়া করে ফেললাম, ঠিক আছে? ওকে, এখন ওখানে মানিক আছে না? তুমি বলো যে এই যে যে আমি আইডিয়া করছি এই সেম কাজটা আর একটা ট্যাগ দিয়ে করা যায়, এটার নাম বলো, তুমি তো একটু আগানো, নাম কি? এক্সপ্যান্ড দিয়া? বুঝি না। না না, এটা ভুল ধারণা, এটা তো সিস্টেম না। তোমার আগে বুঝতে হবে যে এই যে যে আই ট্যাগ আছে, বুঝছো? আমি বলছি আমার প্রশ্ন সিএসএস ছিল না, আমার প্রশ্ন হলো এই আই দিয়া এই যে দেখো আমি বাঁকা করছি, রাইট? এই যে এতটুকু কি বাঁকা না? খেয়াল করো এগুলোর থেকে এটা অস্বাভাবিক। কিন্তু এই সেম ট্যাগটা আর একটা ট্যাগ আছে যেটা দিয়ে করলে একই কাজ হইব, সেটা বলছি আমি, ঠিক আছে? তো এইটা তোমার তোমার গ্যাপ আছে। এরপর এই দাও, আমি যদি দেই কি, আইর পরিবর্তে ট্যাগ আছে, কি ট্যাগ? ইএম। এই দাও যদি দেই তাহলে দেখবা যে কোনো পরিবর্তন নাই। আমি যদি রিলোড দেই, দাও একই না? আচ্ছা, এরপর আর একটা জিনিস শিখাই। তুমি যদি ধরো এই লোরাম থেকে এতটুকু আমি চাইতেছি বোল্ড করতে, ঠিক আছে, বি বোল্ড। এখন যদি এই জায়গায় আমি যদি ক্লিক দিয়ে এই জায়গায় শেষ করতে হবে আমাদের, তাহলে বি বোল্ড। এখন দেখবা যে এতটুকু কিন্তু বোল্ড হয়ে গেছে। আমি যদি একটু রিলোড দেই, হইছে? এই যে এতটুকু বোল্ড হইছে, মানে মোটা হইছে। আচ্ছা, এই জিনিসটাকে আবার আরেকটা ট্যাগ দিয়ে করা যায়, সেটার নাম কি বলো? পারো না? স্ট্রং। কি? ওই একই কাজ করে স্ট্রং। আমি তোমাদেরকে ভালো করে শিখাইতে চাই, প্রফেশনাল বানাইতে চাই। এই দেখো আমি রিলোড দিলাম, কোনো সেন্স আছে? সেন্স নাই। তাহলে আমরা বুঝে গেলাম যে একটা ট্যাগের অনেকগুলো ট্যাগের এরকম একই ডাবল আছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব, তো তাহলে আমরা স্ট্রং শিখে গেলাম, স্ট্রং দিয়ে করে, এরপর ইটালিক, বোল্ড। আবার অনেক সময় দেখা যায় কি যে আমাদের কোন একটা গুরুত্বপূর্ণ লেখাকে আমরা কোটেশন দিতে চাই, তাহলে কিউ দিব। যেমন এই গুরুত্বপূর্ণ লেখাটা মনে করলাম, এটাকে কিউ দিয়ে আমি শেষ করে দিলাম, এই যে কিউ। তাহলে আমরা যদি কিউ দেই, এই যে একটু রিলোড দিলে এই যে দেখতে পাও যে এই যে দেখো কোটেশন আর এই যে কোটেশন, ঠিক আছে? মানে আমরা এটা আটকাই দিলাম, এটা হলো কিউর কাজ। এইভাবে আমরা
অনেকগুলো ফরম্যাটিং আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে এই মার্ক আছে, আমরা যদি চাই যে কোনো একটা জিনিস অংশকে, যেমন এই যে এই এতটুকুকে আমি মার্ক করতে চাই, যেইটুকু করব এটা শুরুতে দিব, যেমন মার্ক আমরা দিব, এবং এটা যতটুকু চাই ততটুকু যাইয়া আমরা আবার ক্লোজিং মার্ক দিব। ঠিক আছে, শেষ। তাহলে আমাদের কি হবে, এটা কিন্তু মার্ক হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে? তাহলে HTML-টা যা যা করা যায় সেগুলো কিন্তু আমাদের করতে হবে। এরপরে আমরা যদি একটা সেন্টার ট্যাগ আছে HTML5-এ, তা আমরা যদি এই উপরে এই এই জিনিসটার টাইটেল হচ্ছে লোরাম ইপসাম, এই লোরাম ইপসামটাকে আমি H1-এর মধ্যে লিখি, H1 দিয়ে এটার মধ্যে আমরা পেস্ট করে দিই। এই দেখো এটা, এখন এই লেখাটাকে আমি সেন্টারে চাই, তাহলে কি করতে হবে, এই জায়গায় এই জায়গায় শুরুতে লিখতে হবে সেন্টার, এই দাও সেন্টার, আবার এই সাইডে যাইয়া লিখতে হবে ক্লোজিং সেন্টার। ঠিক আছে, অর্থাৎ এই সেন্টারে এই এটার মাঝে ঢুকাই দিলাম। এখন আমি যদি রিলোড দেই, তোমরা দেখবা যে এই যে দেখো যে H1 দিয়ে একটা লেখা লিখছি, এই জন্য বড় হয়েছে, আর মিডলে চলে আসছে কেন, কারণ সেন্টার দিয়ে দিছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইভাবে কিন্তু আমরা ফরম্যাটিং করতে পারি। এখন অনেকেই মানে সবগুলো তো আসলে ক্লাসের মধ্যে আমি চাইলে একদিনেই সবগুলো দেখাই দিতে পারি, কিন্তু এইভাবে বুঝাই বুঝাই করলে একদিনে করা পসিবল না। এরপরে আমরা যদি ইয়াতে যাই, W3 স্কুলে যাই, যে আরো নিজেরা নিজেরা কিভাবে একা একা শিখবো সেই পদ্ধতিগুলো আমি একটু শিখাই দিতেছি। যেমন আমরা এখানে গুগলে গেলাম, তো গুগলে যাই আমরা প্রথমেই দিব W3 স্কুল, এটা একটা সাইট যেখান থেকে HTML CSS বুটস্ট্র্যাপ যত কিছু আছে সবই এখান থেকে শেখা যায়, একা একা শেখা যায়। তবে অবশ্যই একজন গাইডলাইন ছাড়া আগামাথা কিছু বোঝা যাবে না, এই জন্য আমি নিজে যেহেতু গাইড করছি। তো এখানে যাওয়ার পরে আমরা HTML এ গেলাম, HTML এ যাওয়ার পরে আমরা এইমাত্র শিখছি কোন পর্যন্ত, এই যে প্যারাগ্রাফ হেডিং দেখেন, এই যে H1 এখানে 6টা ট্যাগ শিখাইছি, এই যে 6টা ট্যাগ আছে দেখেন, বড় ছোট 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 এইভাবে আছে। এরপরে প্যারাগ্রাফ ট্যাগ, এই যে একটা প্যারাগ্রাফ লেখা কিভাবে, যে পি ট্যাগ পাইছেন। তারপরে আমরা এই যে কোটেশন শিখাইছি, দেখেন কোটেশন আছে, এই দেখেন কোটেশন কিউ ট্যাগ আছে। এরকম অনেক ট্যাগ আছে যেগুলো এখানে এলিমেন্টের মধ্যে গেলে আমরা এখানে সব কিছু পাবো, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এই যে ফরম্যাটিং, ফরম্যাটিং এর মধ্যে গেলে আপনি পাবেন এই যে ইটালিক, দেখেন এই যে ইটালিক, বোল্ড, মার্ক, স্মল, ডিলেট, ইনসার্ট, সাব, সুপার, এরকম অনেক কিছু পাবেন। তো আমি এটা দেখাই দিলাম, কিন্তু আমি এখানে প্র্যাকটিক্যালি এখন দেখাই, ওখানে হয়তো বা মানে এক্সাম্পল দেওয়া আছে। তা আপনি যদি মনে করেন এখন ইয়া লেখেন, এই যে অনেক সময় আমরা লিখি না H2O, তাহলে এই টুটা কি নিচে যাইবে না পানির সংকেত? তো এটার নিচে, এটা নর্মালি এই যে এরকম দেখা যাচ্ছে, কিন্তু আমি এটা নিচে গেলে আমাদের যাইতে হবে SUB, তারপরে এই টুর শেষে আবার যাইয়া স্ল্যাশ দিয়া SUB, এই যে আমরা দিলাম, এটা দিলে সাথে সাথে এই টুটা নিচে নেমে যাবে। এখন যদি আমি এটা আউটপুট দেখি, আউটপুটটা কই গেল, এখানে যে আবার রিলোড দেই, এটা রান করলাম আর কি, রান করলে আমরা এই যে দেখেন পাইছি, দেখেন টু নিচে নেমে গেল। এখন অনেক সময় এরকম হতে পারে যে আমরা উপরে উঠাইতে পারি, তাহলে A2 + B2 মানে A² + B², তাহলে এই টু রে যদি উপরে উঠাই তাহলে SUP দিব, মানে সুপার স্ক্রিপ্ট। ওটা ছিল বি, আর এটা হলো আবার টুর শেষে যাই আবার দিব /SUP, আবার এই টুও সেম ভাবেই SUP, আবার এই টুর এই সাইডে যাই দিব /SUP, দ্যাটস ইট। তাহলে আমরা যদি এইটাকে রিলোড দেই, তাহলে দেখবেন এই যে A² + B² আছে। তাহলে এইভাবে আমরা সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট করতে পারি। আবার অনেক সময় একটা লাইন যদি কাটা দিয়ে দিতে মনে হয় যে এই লাইনটা ভুল হয়েছে, কিন্তু রাখতে চাই লাইনটা, রাইখাই কাইটা দিয়ে, তাহলে যে যতটুকু আপনি কাটা দিবেন সেটা শুরুতে দিতে পারেন DL, অথবা আপনি আরো একটা ট্যাগ আছে সেটাও দেখাচ্ছি, DL দিলেন, আবার এখানে DL এর ক্লোজ করলেন। এই দেখেন, এখন যদি আমি এইটা করি, ইয়া দেই, সরি, এখানে রিলোড দেই, দেখেন এই যে কাটা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এইভাবে আপনি কিন্তু চাইলে মানে
এই কাজগুলো করতে পারেন। এখানে সুন্দর করে এগুলো কিন্তু দেওয়া আছে, এই যে দেখেন দেওয়া আছে, ক্লিয়ার? আচ্ছা, তো এখানে এই যে মোটামুটি ভাবে এই এক্সাম্পল গুলো দেওয়া আছে, এগুলো আপনি দেখে দেখে এই যে নিচে দেখা করতে পারেন। এই যে ট্রাই ইউ সেলফ এখানে দেওয়া আছে, সব দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। তো আমাদের ভিডিও তো আছেই, ক্লাসের ভিডিও তো দিয়েই দিব। তারপরও কোথা থেকে আরো বেশি শিখতে পারেন সেই জিনিসগুলো আমি দেখাই দিলাম। তাহলে এইচটিএমএল এলিমেন্টটা গেল। এরপরে আমরা যদি কোনো আমরা অনলাইনে দেখি যে অ্যাঙ্কার ট্যাগ আছে, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে অনেক কিছু আছে। আমি একটু যদি এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই অ্যাঙ্কার ট্যাগ না হইলে দেখা গেছে আমরা অনেক কিছুই করতে পারতাম না। তা আমরা যদি এখানে লিখি যে ধরেন ফেসবুক, ঠিক না? এখন আমরা কি অনেক সময় এইভাবে হয় না, দেখেন তো একটু গুগলে যাই, যে এখানে যাই আমি যদি এই বাটনটাতে ক্লিক দিই বা সিএসএস এ ক্লিক দিই, তাহলে এটার মধ্যে একটা লিঙ্ক, খেয়াল করবেন এই যে নিচের দিয়ে এই যে এই জায়গাটা আমার দেখায়, দেখেন যেটার উপর দাই ধরি ওইটার উপরে এখানে একটা লিঙ্ক দেখায়। তো খেয়াল করেন এই যে ঠিক আছে। তো এই লিঙ্কটা দেখাচ্ছে, মানে এইটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আছে, তা যেখানেই ক্লিক করব একটা লিঙ্ক কাজ করে। তো এই লিঙ্ক বসানোর জন্যই মূলত এই অ্যাঙ্কার ট্যাগ। তা আমি এই যে ফেসবুকে দিয়ে ফেসবুকের লিঙ্কটা নিয়ে আসি। ধরেন আমি এনে ফেসবুকের সাইটটাকে আগে এনে লিখে, আমার তো মুখস্থ আছে কিন্তু আপনাদের বোঝার সুবিধাতে আমি ফেসবুকে ঢুকলাম। এরপরে এই যে ফেসবুকের ওয়েবসাইটটাকে কপি করলাম, কপি করার পরে এই যে এই স্যাপের মধ্যে আইনা পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে এই যে একটা বড় লিঙ্ক চলে আসছে দেখেন। এই এখন যদি আমি এই ফেসবুক বাটনটাতে চাপ দেই, আমি আমার ফাইলটা ওপেন করি, এই যে আমি ফাইলটা ওপেন করলাম, নিচে গেলাম, দেখেন এই যে ফেসবুক, এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাকে এই পেজটাকে রিলোড দিয়ে এই ফেসবুকে নিয়ে আসছে। আচ্ছা, কিন্তু আমি চাইতেছি যে আমার এই পেজও থাকবে, আবার সাইডে আর একটা নতুন ট্যাব ওপেন হবে, বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কি করব, এই জায়গায় যাইয়া এখানে দিব টার্গেট। টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট, এগুলোকে বলা হয় কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের প্যাটার্ন হচ্ছে হলো প্রথমে অ্যাট্রিবিউটের নাম থাকে ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমা, ওইটার মধ্যে ভ্যালু থাকে, ঠিক আছে? তো অ্যাট্রিবিউটের মধ্যে দিলাম আন্ডারস্কোর ব্লাঙ্ক, কি দিলাম, আন্ডারস্কোর ব্লাঙ্ক, এই যে নিচে একটা হাইপেনের মতো এটাকে বলে আন্ডারস্কোর, ঠিক আছে? তো এটা দিয়ে এখন যদি আমি এটা রিলোড দেই ভাইয়া, তাহলে দেখা যাবে এটার উপর চাপ দেওয়ার পরে এই পেজটা থাইকে আবার নতুন একটা পেজ তৈরি হইব। আমি যদি দেখি এই যে এই পেজটা রয়ে গেছে, এই যে নতুন পেজ তৈরি হয়েছে, যতবারই আমি দিব একটা নতুন পেজ তৈরি হবে, ঠিক আছে? এই যে একটা দুইটা, ক্লিয়ার? এতে সুবিধা কি, আমি এটা বলি অনেকে মনে করতে পারে ভাই এটার সুবিধা কি। এটার সুবিধা হচ্ছে যে একজন ইউজার আপনার ওয়েবসাইটে ঢুকছে, সে একটা লিঙ্কে ক্লিক দিছে, আপনি ওইটা দিয়ে তার অন্য এক জায়গায় নিয়ে যেতে চান, যাতে আপনার ওয়েবসাইটের থেকে সে বের হয়ে না যায়, ওই পেজও থাকলো আবার পাশে একটা ওপেন হলো, তাহলে দুইটা কিন্তু সে ভিজিট করতে পারবে। আর যদি চলে যায় আবার না সার্চ দিয়ে আনতেও পারে, কি এলো ব্যাপার। এই জন্য এইটা দিয়ে দিবেন যদি এরকমের লিঙ্ক হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমরা অ্যাঙ্কার ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আর একটা জিনিস আছে, আমরা যদি অনেক সময় টাইটেল ইউজ করতে পারি, কি টাইটেল। দেখেন টাইটেলও একটা অ্যাট্রিবিউট, এটার মধ্যে যদি আমি এইভাবে লিখে দেই যে প্লিজ ক্লিক দিস লিঙ্ক অ্যান্ড ফলো মাই এফবি পেজ। তো এই যে সাপোজ এইটা আমি লিখলাম, এখন এখানে খেয়াল করেন রিলোড দিলে আমি যখন এই বাটনের উপর হাত দিব, তখন দেখেন ওই যে লেখা হচ্ছে কি, এই যে এখানে কি লেখা, প্লিজ ক্লিক দিস লিঙ্ক অ্যান্ড ফলো মাই পেজ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দেখেন ওইটা আমার একটা টাইটেল কত সুন্দরভাবে হয়ে গেল। এইভাবে আমরা চাইলে কি একটা টাইটেল দিতে পারি। এই গেল আমাদের একটা। এরপরে আমরা চলে যাব হচ্ছে ইমেজ ট্যাগে। না, আমরা কালারটাকে চলে যাই, মানে ওই যে ইনলাইন সিএসএস, যেমন আপনাদেরকে একটু আমি আবার একটু এখানে ইয়া করি, এখানে একটা আমরা এই প্যারাগ্রাফটাকেই নিলাম, ঠিক আছে? এটার মধ্যে নিয়ে আমি দিলাম যে মাই নেম ইজ জাহির সাইন,
আচ্ছা, এরকম একটা কথা আমি লিখলাম। এখন আমি চাচ্ছি এই লেখাটাকে একটা কালার করতে, তাহলে আমাদের এই যে হলো ক্লোজ ট্যাগ আর এটা হলো স্টার ট্যাগ, ঠিক আছে? এই স্টার ট্যাগের মধ্যে একটা স্পেস দিয়ে আমরা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। এই স্টার ট্যাগের মধ্যে যাওয়ার পরে আমরা যদি এই স্টাইল এই অংশটার মধ্যে লিখি কালার, কালার দিয়ে যদি আমরা রেড দেই এবং সেমিকোলন দিয়ে শেষ করি, তাহলে প্যাটার্নটা এই ভিতরের প্যাটার্নটা কি হইলো, প্রথমে প্রপার্টিসের নাম কোলন দিয়ে ওইটার ভ্যালু, এরপর সেমিকোলন দা শেষ। এরপর যদি আরেকটা লিখতে চাই যে আমি ব্যাকগ্রাউন্ডও দিব বা বর্ডার দিব, তাহলে ওই সেমিকোলনের পরে যে আবার লিখতে হইব বর্ডার, বর্ডার দিয়ে আবার কোলন দিয়ে লিখতে হইব বর্ডার কতটুকু মোটা নিমু, 1 পিক্সেল মোটা নিমু, সলিড কালার নিব না কি কালার নিব, তা সলিড কালার দিয়ে আমি নিলাম যে হচ্ছে ব্লু, ব্লু কালার দিলাম। তাহলে এইভাবে যদি এখন রিলোড দেই, তাহলে খেয়াল খেয়াল করবেন যে আমার এই যে অংশটা দেখছেন যে লাল কালার হয়েছে এবং বর্ডার হয়েছে কি ব্লু, চোখে তো দেখতে পান সবাই নাকি? তাহলে এই যে এইভাবে কাজ করা যায়, তার মানে এইটা দিয়ে সিএসএস বা আমরা ইনলাইন সিএসএস করতে পারি কিসের মাধ্যমে, স্টাইলের মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কিন্তু আমরা অন্যান্য ভাবে করতে পারি, সেটা আমাদের এসটিএমএলটা পুরোটা শেষ হইলে তারপরে আমরা এই করব। এরপর আমরা যদি ইমেজ ট্যাগ দেই, আমরা ইমেজ ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ সাথে এটা বুঝাবো এবং আপনারা দেখবেন। ধরেন আমি ইন্টারনেটের একটা ইমেজ এখানে দেখাইতে চাই, তাহলে ইমেজ ট্যাগটা কি অন্য ট্যাগের মতো? একটু খেয়াল করেন তো, আমি উঠা বুঝাই। এই ইমেজ ট্যাগ আর হচ্ছে আপনি দেখেন ইমেজ ট্যাগ, এই যে এই ট্যাগগুলো শুরু আছে শেষ আছে, রাইট? আর ইমেজ ট্যাগটা কি ইমেজ দিয়ে এইটার মধ্যেই শেষ, একটাই ট্যাগ, তার মানে এটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। আর এই ইমেজ ট্যাগটা ইন্টারনেটে যত ছবি দেখেন, ওই যে প্রথম আলোতে যান, অনেক নিউজের পাশে নিউজ সম্পৃক্ত একটা ছবি, এরপর লেখা লেখা সব প্যারাগ্রাফ দিয়া, আর ছবি হলো ইমেজ ট্যাগ দিয়া। এখন ধরেন আমি প্রথম আলোর থেকে একটা ইমেজ এখানে দেখাইতে চাই, পারবো দেখাইতে, যদি ইউটিউবে সরি এই যে ফেসবুক থেকে কোনো একটা ইমেজ দেখাইতে চাই দেখাইতে পারবো। তবে ফেসবুকেরটা একটু নিয়ম আছে, ফেসবুক ইউটিউব ওগুলো ব্লক মারা। তা আমি ধরেন ইয়াতে যাই, একটা গুগলে যাই, গুগলে যাব, এখানে যে আমি লিখলাম প্রথম প্রথম অনেক বোরিং লাগবে, কঠিন মনে হবে, দিশে আর ওয়া কোনো লাভ নাই, ওয়া অটো ঠিক হয়ে যাবে। নতুন জিনিস তো এই দেখেন, ধরেন এই যে যে ইমেজটা আছে না, এই ইমেজটাই আমি চাই হলো কোথায় দেখাইতে, ওই জায়গাতে। তাহলে এইটার উপরে রাইট বাটন ক্লিক করলেই দেখবেন আপনাকে একটা দিবে, বলবে যে কপি ইমেজ অ্যাড্রেস, পাইছেন? এই ইমেজ অ্যাড্রেসটারে কপি করলাম, এরপরে আমি ওই নোটপ্যাডে গেলাম এবং এই যে যে সোর্স লেখা আছে, এই যে সোর্স, এই সোর্সের মধ্যে যাইয়া পেস্ট করে দিবেন, মানে রাখবেন। দেখেন এই যে বড় একটা লিঙ্ক পাইছি, ঠিক না? এখন যদি আপনি এই যে সেভ, আর প্রতিবার কাজ করার পরে কিন্তু সেভ দিতে হইব, সেভ না দিয়ে যদি আপনি রান করে দেখতে যান, তখন এটা কিন্তু আসবে না। এই দেখেন এখন যদি আমি এখানে একটু রিলোড দেই, এই যে দেখেন কত বড় একটা ইমেজ, কারণ এই ইমেজের কোনো সাইজ দেওয়া নাই। তাই এটা সৌন্দর্যের জন্য এখন আমরা এইচটিএমএল দিয়ে একটা সাইজ দিব। দেখেন এইচটিএমএলটা কিভাবে সাইজ দিব, এই যে এই ইমেজ ট্যাগের এই প্রথমে যত এটা সিঙ্গেল ট্যাগ, এখানে একটা স্পেস দিয়ে আমরা কি দিব, হোয়াইট, হোয়াইট ইকুয়াল, এইভাবে দিয়ে দিব। ধরেন 300 পিক্সেল ওয়াইড হবে, আর হাইট হবে হচ্ছে, হাইট দিলেন ইকুয়াল দিয়া ধরেন 200 পিক্সেল, ঠিক আছে? ও সরি, পিক্সেল না, শুধু 200 দিলেই হবে। তো এইটা যদি আমরা দিই, তাহলে দেখবেন সুন্দর করে এখানে কিন্তু সরি, এখানে কিন্তু এই যে বড় ইমেজ আছে, রিলোড দিলে এটা সাইজ হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে কি এটা সুন্দরভাবে চলে আসছে না? এখন একটা ইমেজ ছিল, এই ইমেজটা কি আমার এই কম্পিউটারে আছে? বলেন তো কেউ। এই এটা কিন্তু নাই, আমরা দেখাইছি কিসের মাধ্যমে, লিংকের মাধ্যমে। কিন্তু আমি চাই আমার কম্পিউটারে আছে এমন একটা ইমেজ দিয়ে, তাহলে এই ফটোটাই ধরেন ডাউনলোড করলাম, আমি এখান থেকেই ডাউনলোড করা যায়। আমি ওই কাঙ্ক্ষিত যে আমার ফোল্ডার, আপনাদের এই যে ব্যাসের, এই যে ব্যাসের মধ্যে এই ফোল্ডারের মধ্যে নাম দিলাম হচ্ছে কি দিলাম, এফসিটিআই
দিয়ে আমি এই ইমেজটাকে সেভ করে ফেললাম। ঠিক আছে, এখন আমি ওই লিঙ্ক কেটে দিই, এই লিঙ্কটা আমার লাগবে না। তাহলে আমার এখন শুধু যদি ওই ফাইলের নামটাই খালি লিখে দেই, দেখেন আমি যদি AFCTI এবং ডট দিয়া ওইটার এক্সটেনশনটা লেখা দিতে হবে যে ওইটা কি ধরনের ফটো, জেপিজি নাকি অন্য কিছু। তো ধরেন এই যে দেখেন FCTI জেপিজি, রাইট? খেয়াল করতে পারছেন এই যে ডট জেপিজি নাকি? তাহলে আমাদের এই জায়গায় যাইয়া আগে দেখেন এইটা কিন্তু একটু রিলোড দেয়, এখন কিন্তু ইমেজ নাই, দেখছেন? ইমেজ আছে নাই, ফাঁকা। এখন আমি যদি ওইটা লিঙ্কটা বসাই দেই যে fcti.jpg, তাহলে কিন্তু দেখবেন ওই ইমেজটা এই কম্পিউটারে যেটা সেটা কিন্তু দেখাবে। এই যে দেখেন জেপিজি দিয়ে দিলাম, এখন এখন যদি আবার রিলোড দেই এটা সুন্দর করে চলে আসবে। ঠিক আছে, এখন কথা হইছে অনেক সময় আমরা ইমেজগুলোকে একটা ফোল্ডারে রাখি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে দেখেন ফোল্ডারে যায় আমরা লিখলাম আইএমজি, এই আইএমজি দিয়ে এইটার মধ্যে ইমেজটা নিয়ে রাখা দিলাম। এই দেখেন ইমেজটারে সিমটি দিয়া এটার মধ্যে রাখা দিলাম। এখন কিন্তু এই ইমেজটাকে আর দেখাইব না, দেখেন এখানে রিলোড দিলে ইমেজ নাই, কারণ ওরে তো আমি বললা দেই না যে তুমি ইমেজ ফোল্ডারের মধ্যে যাইয়া এইটারে দেখাও নাকি। তাইলে এই জায়গায় আবার ওই ফোল্ডারের নাম লিখা দিতে হবে আইএমজি, তারপর স্ল্যাশ দিয়ে FCTI। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের ফাইলটা আছে কোথায় দেখেন, খেয়াল করেন আমাদের ফাইলটা আছে হইলো এই যে এই ফাইলের মধ্যে। এই ইমেজটা দেখাইতে হইলে আগে ঢুকতে হইব কি এর মধ্যে, আইএমজির মধ্যে, তারপরে যে ওই ফাইলের নাম লিখতে হবে। তা আমরা কি সেরকম লিখছি না ভাইয়া, যে আইএমজি স্ল্যাশ দিয়ে fcti.jpg, ক্লিয়ার? এখন যদি আপনি রিলোড দেন সেভ করে, আমি কন্ট্রোল S দা সেভ করলাম, এখন যদি রিলোড দেই তাহলে আবার দেখা যাবে ইমেজটা। তাহলে আমরা কতভাবে দেখাইলাম, ইমেজটা ফোল্ডারে থাকা এবং স্বাভাবিকভাবে থাকা এবং কোনো একটা ওয়েবে থাকা, সবভাবে ইমেজটাকে আমরা করলাম। তাহলে আমাদের হয়তো বা কালকের যদি এইটা ভালোভাবে যায়া আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও থাকবে, যদি মনোযোগ দিয়ে করেন আমার বিশ্বাস এটা করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। তবে নতুন তো একটু বোরিং লাগবে, ঠিক আছে? আশা করি 1-2 দিন করার পরে এটা হয়ে যায়। এগুলোর মধ্যে কোনো কিছু মুখস্থর কিছু নাই, একটা করে ট্যাগ লিখবো, এটা আউটপুট কেমন আসে এগুলো দেখবো, না বুঝলে আমার কথাগুলো শুনবেন এবং ভিডিও দেখবেন, দ্যাটস ইট, এতটুকুই। ঠিক আছে, তাহলে আমরা ইমেজ ট্যাগ পর্যন্ত শিখাইলাম, আমার এই পর্যন্ত আজকের ক্লাস। এখন এই জায়গায় বসে সবাই এই ইমেজ ট্যাগ পর্যন্ত করবেন। সময় দিলাম 10 থেকে 15 মিনিট, এর মধ্যে আমি যেমন অনেক লেখা লিখছি, আপনাদের এত লেখা লাগবে না, 1-2 লাইন লিখে আপনারা প্রত্যেকটা ট্যাগ যেগুলো যেগুলো আলোচনা করেছি এগুলো একবার করেন, 10 মিনিটের মধ্যে করবেন, কোনো কিছু মুখস্থ না। আর প্যাটার্নটা লিখবেন এইভাবে। আমি যদি এখন এগুলো সব কেটে দেই, আমি এগুলো রাখবো না, কারণ রাখলে আপনারা মুখস্থ করবেন যে ভাইয়া দেখান। আমার হচ্ছে আগে যতটুকু আপনি মগজে নিছেন অতটুকু পারলে হবে, বাকিটা আমি হেল্প করব। আগে হলো প্রথমে আমি আগেই বলি, প্রথমে HTML বেসিকটা লিখতে হবে, প্রথমে ডক টাইপ এই যে এইভাবে দিতে হবে, ডক টাইপ, ঠিক আছে? ডক টাইপের পরে HTML এইভাবে দেওয়া শেষ করতে হবে। দ্বিতীয় লাইনে যা লিখতে হবে HTML, যেহেতু আমরা HTML করতেছি, HTML শুরু, এরপর HTML কি করব, শেষ করব কি দা বলেন তো একজনে, এটা কি শেষ হইছে? এখানে কি দিতে হবে, স্ল্যাশ দিতে হবে। এই যে দেখেন ভুল ভুল হইলে কিন্তু এই মার্ক করলে এটা আসবে না। এই দেখেন আমি যদি এইটারে কাইটা দেই, এখন এইটা মার্ক করলে এটা আসে, এটা মার্ক করি কোনো আসে আসে না। কিন্তু আমি যখন এই স্ল্যাশ দিব তখন দেখেন দুইটা সিলেক্ট হয়ে যাইতেছে, রাইট? তো HTML এর মধ্যে কয়টা অংশ বলেন তো, 6টা বলে। HTML এর মধ্যে 2টি অংশ, একটা হেড আর একটা বডি, এটা বলছি, আমি ট্যাগের কথা বলি নাই। আচ্ছা, এই যে হেড দিলাম, এখানে যাইয়া আমরা দিলাম হচ্ছে বডি, এবং এই বডি শেষ করলাম। এখন হেডের মধ্যে আবার থাকে টাইটেল, ঠিক আছে? তা আমরা টাইটেলটা একটু লিখে নেই, এর আগে আমরা টাইটেলটা লিখি নাই, তা আমরা টাইটেলটা লিখলাম। টাইটেল ট্যাগ দিয়ে কি করে সেটা একটু আমি এই এখনই দেখাচ্ছি। এই জায়গায় আপনি যদি লেখেন ধরেন বেসিক HTML, এই কথা এখন যদি এটারে রান করেন, খেয়াল করবেন যে এই উপরে দেখেন লেখা আছে বেসিক HTML, বুঝতে পারছেন? তার মানে টাইটেলটা এই জায়গায় থাকে, ক্লিয়ার? এই যে টাইটেল দিবেন বেসিক HTML, সেটা আমাদের দেখাচ্ছে কোথায়, এই যে বেসিক HTML একবার উপরে, ঠিক আছে? এটা হচ্ছে টাইটেলের কাজ। ওকে, এখন এই যে হলো বেসিক যে ট্যাগ টু, এইটুকু আমি লিখে দিলাম যেহেতু আজকে এই প্রথম,
ঠিক আছে, এই ট্যাগটু অবশ্যই নিজেদের মগজের ব্রেনটা সেভ করে ফেলতে হবে, ঠিক আছে। তা অতি দ্রুত এইটা লেখা এই বডির মধ্যে আমি যেই কয়টা ট্যাগ যার মনে আছে, যেমন হেডিং ট্যাগ কয়টা লিখছি, 6টা। প্যারাগ্রাফ ট্যাগ পি দিয়া দিলেই পি মানে প্যারাগ্রাফ ট্যাগ। তারপরে আমরা কোটেশন মানে কিউ, কোন একটা যদি এইভাবে ইনভার্টেড কমা দিতে চান। তারপর আমরা লিখছি কি আন্ডারলাইন, আন্ডারলাইন লিখি নাই কিন্তু আপনারা লিখতে পারেন আন্ডারলাইন মানে ইউ, ঠিক আছে। তারপর হলো ইটালিক মানে আই, বোল্ড মানে বি, মিল আছে না? তা এগুলাই লিখে আলান এই বডির মধ্যে, এই ট্যাগটা লিখিয়া বডির মধ্যে যতগুলো ট্যাগ লিখতে পারেন ইমেজ ট্যাগ পর্যন্ত ট্রাই করেন দ্রুত।